আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরলরেখা। এর আগে আমি বেশ কয়েকটি ক্লাস তোমাদের সরলরেখা নিয়েছিলাম। আজকে আমরা দেখব একটি সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করা হয়, দুইটি বিন্দু যদি দেয়া থাকে তাদের সংযোগ সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করা হয়, এক্স অক্ষের সমীকরণ কিভাবে আমরা নির্ণয় করব, ওয়াই অক্ষের সমীকরণ কিভাবে আমরা নির্ণয় করব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই একটু জেনে নেই সরলরেখা কি। সরলরেখা বলতে আসলে আমরা কি বুঝি? একটি সেটের বিন্দু সমূহের সঞ্চার পথ যদি তার দিক পরিবর্তন না করে সরল পথে চলতে থাকে, তাই না? সাপোজ এই সমতলে অসংখ্য বিন্দু, এরকম অসংখ্য বিন্দু আছে। এই বিন্দুসমূহের সঞ্চার পথ তার ডিরেকশনটা কি পরিবর্তন করবে না, সোজা চলতে থাকবে, তাই না? তাহলে এই তাদের সঞ্চার পথ কি বলা হয়? সরলরেখা। সাধারণত সরলরেখা যদি এমন হয়, এক্স ওয়াই সম্বলিত যে সরলরেখা হয়, সেই সরলরেখার ইকুয়েশনটা, সাধারণ ইকুয়েশনটাকে আমরা এভাবে প্রকাশ করে থাকি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। অর্থাৎ এখানে যে চলক দুইটি থাকবে, এক্স আর ওয়াই যে দুইটাই থাকে, তাহলে তার পাওয়ার কি হবে? সবসময় 1 হবে, তাই না? এখানে দেখো এক্স আছে, এ এক্স, এক্স এর পাওয়ার কত? 1, বি ওয়াই, ওয়াই এর পাওয়ার কত? 1, একটা ধ্রুবপদ। তাহলে এটা হচ্ছে কিসের সমীকরণ? এটা একটি সরলরেখার সাধারণ সমীকরণ। অর্থাৎ এক্স ওয়াই সম্বলিত যদি কোনো ইকুয়েশন হয়, তার পাওয়ার যদি সর্বদা 1 হয়, তাহলে সেটা কি হবে? একটা সরলরেখা হবে। এখন শুধু এক্সও থাকতে পারে, শুধু ওয়াইও থাকতে পারে, তাই না? আবার ধ্রুবপদ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এটাই হচ্ছে একটি সরলরেখার সাধারণ সমীকরণ, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এখন আমরা শিখব সরলরেখার ঢাল। প্রিয় শিক্ষার্থীরা, ঢাল বলতে আমরা কি বুঝি? কোন একটি সরলরেখার ঢাল বলতে আমরা কি বুঝব? দেখো, স্লপ বা ঢাল। সরলরেখার ঢাল কোনো একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট অনুপাত কি বা ট্যানজেন্ট মান কি বলা হবে? তার ঢাল। অর্থাৎ একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট কি বলা হবে? তার ঢাল। যেমন আমরা যদি এভাবে দেখি, এই মনে করো এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, এ হচ্ছে আমার অরিজিন, মূলবিন্দু, একটি রেখা, ঠিক আছে? এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মনে করো থিটা কোণ উৎপন্ন করে। যদি এটা করে, তাহলে এই থিটা কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্ট অর্থাৎ কি হবে? ট্যান থিটা। এটা কি বলা হবে? এই সরলরেখাটির ঢাল। এই ঢালকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এম দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এম ইকুয়াল কি? ট্যান থিটা। এটাই হচ্ছে এই সরলরেখাটির ঢাল। ওকে, এখন মনে করো যদি এমন হয় যে এই রেখাটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে মনে করো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে এই রেখাটির ঢাল এবার কি হবে? হ্যাঁ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে রেখাটির ঢাল কি হবে? এম ইকুয়াল ট্যান থিটা। থিটা বলতে এখানে কত? 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে এই রেখাটির ঢাল হচ্ছে 1/√3। ওকে, আমরা যদি আরেকটু দেখি এখানে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে, মনে করো এই রেখাটি এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, একটা রেখা আছে। এই রেখাটি এক্স অক্ষে যে নেগেটিভ দিক আছে, ঋণাত্মক দিক আছে, হ্যাঁ,
এই ঋণাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে, তাহলে এই রেখাটির ঢাল কত হবে? এবার কিন্তু এই রেখাটি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে দেখো থিটা কোণ উৎপন্ন করলো, তাহলে এবারে তার ঢাল কত হবে? আমাদের ঢাল কিন্তু এবার নির্ণয় করব। আমরা বলেছি কি যে কোনো একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যেহেতু রেখাটি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, আমরা যদি এখানে এই দিকটা কোণটা চিন্তা করি, এখান থেকে এ পর্যন্ত টোটাল এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই থিটা কোণটা বাদ যাবে, তাহলে এই উৎপন্ন কোণটা কত? 180 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করেছে। তাহলে এই যে রেখাটি, যে রেখাটি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলো, সেই রেখাটির ঢাল কত হবে বলো? tan 180 ডিগ্রি মাইনাস থিটা। এটাই হচ্ছে কিন্তু এই সরলরেখাটির ঢাল। দেন 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan থিটা। ওকে, আরো দুই একটু উদাহরণ আমরা একটু দেখি। মনে করো এই রেখাটি এই এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে এই যে উৎপন্ন কোণ, এই কোণটা মনে করো হচ্ছে এখানে 45 ডিগ্রি। এবি একটি রেখা, এই হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে এই এবি রেখাটির ঢাল কত হবে? দেখো এটা কিন্তু ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত? 45। তাহলে রেখাটির ঢাল নির্ণয় করতে আমাকে কি করতে হবে? যে এই রেখাটি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণ করেছে। ওকে, তাহলে আমরা জানি এই এক্স অক্ষ এখান থেকে যদি এই পর্যন্ত কোণ হয়, তাহলে 180 ডিগ্রি সরল কোণ হয়। তাহলে 180 ডিগ্রি থেকে কত ডিগ্রি কোণ কম হবে? 45 ডিগ্রি কোণ কম হবে। তাহলে এই কোণটা কত হবে বলো? 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল 135 ডিগ্রি। এটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটি কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো বলো? 135 ডিগ্রি। তাহলে রেখাটির ঢাল কত এবার? এই যে বি রেখাটির ঢাল tan 135 ডিগ্রি, tan 135 ডিগ্রি মাইনাস 1। তাহলে রেখাটির ঢাল হচ্ছে -1। আমরা আরো দুই একটা উদাহরণ দেখি ঢালের ক্ষেত্রে। এই একটা রেখা আছে, মনে করো এক্স অক্ষ y অক্ষ আছে এখানে। রেখাটি মনে করো এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে গেল। তাহলে এবার এই রেখাটির ঢাল কি হবে বলো? এই রেখাটির ঢাল কত হবে? আরেকটা চিত্র দেখি আমরা। এই এক্স অক্ষ y অক্ষ, মনে করো এবার রেখাটি এখান থেকে গেল এভাবে, এখানে এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। অথবা এমনও হতে পারে রেখাটি ওয়াই অক্ষের সাথে এই ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে মনে করো এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এই রেখাটির ঢাল কেমন হবে? অথবা এবারে মনে করো রেখাটি ঠিক এই দিকটাতে এরকম করে এখানে জাস্ট, হ্যাঁ, এখানে এই যে কোণটা এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে মনে করো এখানে একটা কোণ উৎপন্ন করলো, ঠিক আছে। এই কোণটা মনে করো 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো আমরা কিভাবে এই রেখাটার ঢাল বের করতে পারি।
তোমরা একটু লক্ষ্য করবে এই রেখাটি যেখান থেকেই যাক না কেন এই রেখাটি কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই রেখাটির ঢাল কত হবে? এই রেখাটির ঢাল হবে tan 45, তার মানে 1 হবে। এই যে রেখাটি দেখো, এই রেখাটির কিন্তু আমাদের উৎপন্ন যে কোণটা সেটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং কিন্তু পজিটিভ দিকের সাথেই করেছে, তাই না? দেন এই রেখাটির ঢাল কত হবে বলো? এটাও হবে m = tan 45। তাহলে এই রেখাটির ঢালও 1, এই রেখাটির ঢালও কিন্তু 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু এই তৃতীয় চিত্রটা একটু খেয়াল করো। এই যে সরলরেখাটি আছে, এই সরলরেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো এই যে রেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এই রেখাটার ঢাল কত? এবার কিন্তু x অক্ষের সাথে উৎপন্ন কোণ দেয়াই নেই, জাস্ট y অক্ষের সাথে উৎপন্ন কোণ দেয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারবো বলো, এই রেখাটির ঢাল? এবারে আমরা একটু খেয়াল করি, যেহেতু এই রেখাটি y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এই কোণটাও কিন্তু আমার 30 ডিগ্রি হবে, তাই না? বিপরীত কোণ অনুযায়ী এই কোণটা হবে 30 ডিগ্রি। তা এটা তো আছে আমার 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে আমার এখানে? দেখো এটা হচ্ছে 30, এই যে এই কোণটা হবে 30, এটা হচ্ছে 90, তাহলে 90 আর 30 এখানে 120 হচ্ছে। এটা একটা এটা একটা ত্রিভুজ, তাহলে এই কোণটা কত হবে বলো? এখানে 90, এটা 30, 120, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি, জাস্ট এই কোণটা হবে 60 ডিগ্রি। ওকে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে রেখাটির উৎপন্ন কোণ কত? সেটা কিন্তু এই যে এই দিকটা। তাহলে এখানে তো টোটালি 180, সেখান থেকে 60 যাবে, তাহলে এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করবে? 120 ডিগ্রি কোণ করবে, তাই না? তাহলে এই রেখাটির ঢাল কত হবে? m = tan 120 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে -√3। এই রেখাটির ঢাল কত? m = tan 45, এটাও হবে 1। এই রেখাটির ঢাল কত? m = tan 45 হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীরা, এবারে তোমরা লাস্ট যে চিত্রটা আছে সেই চিত্রটা একটু খেয়াল করো, যে এই রেখাটির ঢাল আমরা কিভাবে বের করতে পারি। এখানে যদি এমন থাকে, যেহেতু এই রেখাটির এখানে 30 ডিগ্রি আছে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এর উৎপন্ন কোণ কত হবে? টোটালি আমরা জানি এখানে হচ্ছে 180, এখান থেকে এ পর্যন্ত 180। তাহলে এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করবে? 180 মাইনাস হচ্ছে 30, তার মানে এটা হচ্ছে 150। ওকে, তার এই রেখাটির ঢাল কত হবে? m = tan 150, tan 150, যেটা অথবা ওই যে tan 180 - 30, যেটাই লেখো, এটা হচ্ছে -tan 30 ডিগ্রি, -tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এই রেখাটির ঢাল কত? -1/√3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এক্স অক্ষের সাথে যেদিকেই আমাদের কোণটা উৎপন্ন করুক না কেন, আমরা কিন্তু খুব সহজে এটার ঢালটা, আমাদের যদি মূল নিয়মটা জানা থাকে, যে ঢাল নির্ণয়ের নিয়মটা কি, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাতই হচ্ছে কি ওই সরলরেখাটির ঢাল। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা এই ঢাল সম্পর্কিত আরেকটু আলোচনা করব। দেখো শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করবে, একটা রেখা আছে, এই রেখাটির ঢাল কত হবে? দেখো এই রেখাটি কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। হ্যাঁ, এই রেখাটির এক্স অক্ষের সাথে কি কোনো উৎপন্ন কোণ আছে? এই যে রেখাটি আছে, এই রেখাটির কিন্তু এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে
0 ডিগ্রি, তাই না? তাহলে এই রেখাটির ঢাল কি হবে বলো? এই রেখাটি হচ্ছে এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা। এই রেখাটির ঢাল কত হবে? m = tan 0 ডিগ্রি। তার মানে এর ঢাল হবে 0। ঠিক আছে? ওকে। আচ্ছা, যদি এমন হয়, এই দেখো, এই মনে করো এক্স অক্ষ y অক্ষ আছে, এক্স অক্ষের সমান্তরাল রেখা, রেখাটির ঢাল কি পেলাম? 0। আমি একটা যে y অক্ষের সমান্তরাল একটা রেখা, এই রেখাটির ঢাল কিভাবে নির্ণয় করব? প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু আবার বলি যে এই রেখাটি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে 0 ডিগ্রি, দেন এই রেখাটির ঢাল হচ্ছে 0। ঠিক একইভাবে আমরা যদি এই এক্স অক্ষের ঢাল, যেমন এক্স অক্ষের এই রেখাটি যদি এক্স অক্ষের উপর সমপতিত হয়, দেন এটার ঢাল কিন্তু 0 হবে, তাই না? এই যে রেখাটি আছে, এই রেখাটি হচ্ছে y অক্ষের সমান্তরাল, তাহলে এই রেখাটির ঢাল নির্ণয় করা যাবে না। কেন নির্ণয় করা যাবে না? এটার এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটার ঢাল নির্ণয় করা যাবে না। যখন কোনো রেখা এক্স অক্ষের উপরে লম্ব হবে অথবা y অক্ষের সমান্তরাল হবে, তাহলে তার ঢাল কি হবে? অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ ঢালটা তখন নির্ণয়যোগ্য নয়। আর যখন কোনো রেখা এক্স অক্ষের সমান্তরাল, দেখো, অথবা যেটাকে আমরা যদি বলি y অক্ষের উপরে লম্ব, দেন ওই সব সরলরেখার ঢাল কিন্তু হবে 0। ওকে, তাহলে কোন সরলরেখার ঢাল নির্ণয় করা যায় না? যে সরলরেখা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই সরলরেখার ঢাল কি নির্ণয় করা যাবে না, এটা অসংজ্ঞায়িত হবে। তাহলে থিটা ইকুয়াল টু, একটু খেয়াল করবে, এটা হলো থিটা, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এখানে, তাই না? যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, এক্স অক্ষের সাথে কোনো রেখার উৎপন্ন কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো রেখাটি y অক্ষের সমান্তরাল হবে অথবা y অক্ষটা হবে, এর যে কোনো একটা হবে। দেখো y অক্ষ, এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? সমকোণে থাকে এক্স অক্ষের সাথে, তাহলে কিন্তু এরা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার সমান্তরাল যদি রেখা হয় y অক্ষের, তাও কিন্তু এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? তাহলে এক্স অক্ষের y অক্ষের সমান্তরাল অথবা y অক্ষ এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেন এই সমস্ত রেখাগুলোর ঢাল নির্ণয় করা যায় না। y অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল নির্ণয় করা যায় না, শুধু y অক্ষেরও ঢাল কিন্তু নির্ণয় করা যাবে না। আর এখানে রেখাটি কি ছিল? এক্স অক্ষের সমান্তরাল অথবা y অক্ষের উপরে লম্ব। তাহলে উভয় ক্ষেত্রে যেটাই চিন্তা করি না কেন, আমরা এখানে ঢাল কি পাচ্ছি বলো? 0, কারণ এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ নেই, এটা 0 ডিগ্রি, অতএব এটার ঢাল কি হবে? 0 হবে। এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষ যেটাই বলি, তার ঢালটা এই রেখার সাথে, এই এক্স অক্ষের সাথে এর উপরস্থ কোনো রেখা যাই বলি আমরা, তার মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, এই কারণে এর ঢাল হচ্ছে 0। এই সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে, এই চিত্র থেকে দেখে এটা বুঝতে পারলাম, যখন কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ করবে, যখন সূক্ষ্ম কোণ করবে, তখন তার ঢাল কি হবে? পজিটিভ হবে। আর যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যায়, তখনই কিন্তু ঢালটা নেগেটিভ চলে আসবে। অর্থাৎ যদি রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো রেখা স্থূল কোণ উৎপন্ন করে, তবে ওই সব রেখাগুলোর ঢাল হবে নেগেটিভ। ওকে, আর যদি সূক্ষ্ম কোণ করে, তবে তার ঢাল হবে পজিটিভ। আরো একটু যদি দেখি আমরা, প্রিয় শিক্ষার্থীরা, একটি রেখা আছে, মনে করো এই রেখাটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি যদি এখানে আরেকটি রেখা এভাবে দেখাই,
মনে করো একটা রেখা আছে, এখানে কোনটা হচ্ছে মনে করো 60 ডিগ্রি, তাহলে এই রেখার ঢাল 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, তাই না? তাহলে তার ঢাল কিন্তু 1/√3 হবে। আমি যদি বলি এই একটা রেখা, জাস্ট দেখো, মনে করো এখানে কোনটা আছে 45 ডিগ্রি, একটু বেশি, তাহলে এই রেখাটার ঢাল কত হবে? tan 30, প্রথমটার দেখো, এটা হবে tan 30 ডিগ্রি, মানে 1/√3। দ্বিতীয় রেখাটার ঢাল কত হবে? tan 45 ডিগ্রি, তার মানে হচ্ছে 1। তৃতীয় রেখাটার ঢাল কত হবে? tan 60 ডিগ্রি, তার মানে হচ্ছে √3। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, যদি এখানে 0 ডিগ্রি যখন এক্স অক্ষটা যখন, তখন তার ঢাল হচ্ছে 0, তারপরে 30 ডিগ্রি যখন 1/√3, 45 1, 60 ডিগ্রি √3, তার মানে মানটা কিন্তু আস্তে আস্তে করে ঢালটা কি বাড়তে আছে। 90 ডিগ্রির আগ পর্যন্ত, 90 ডিগ্রিতে তো ঢাল নির্ণয় করা যাবে না। 0 থেকে 9, যদি এমন হয় থিটাটা 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল থিটা লেস দ্যান 90 ডিগ্রি, এই ব্যবধিতে থিটার মানটা আস্তে আস্তে কি বৃদ্ধি পায়, তাই না? এবং এই সমস্ত ক্ষেত্রে ঢালটা কি আসবে? পজিটিভ আসবে। 90 ডিগ্রিতে গিয়ে কি হবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে, তখন ঢাল নির্ণয় করা যাবে না। এরপরে স্থূলকোণ চলে আসলে এই ঘরে যখনই কোনো কোনো অবস্থান চলে যাবে, তখন কিন্তু আবার নেগেটিভে চলে আসবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি আমরা ঢাল নিয়ে যে আলোচনা করলাম তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং সরলরেখার ঢাল তোমরা চিত্র আকারে বা যেভাবে বর্ণনা করা থাকুক না কেন, তোমরা খুব সহজে তা নির্ণয় করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি দেখব, যদি উৎপন্ন কোণ দেয়া না থাকে, জাস্ট দুইটা বিন্দু যদি কোনো সরলরেখার উপরস্থ দুইটা বিন্দু দেয়া থাকে, তাহলে কিভাবে ওই দুইটা বিন্দুর সংযোজক রেখার যে সমীকরণ হবে, সেই রেখার ঢাল আমরা কিভাবে বের করব। এই মনে করো এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, অরিজিন এক্স প্রাইম ওয়াই প্রাইম। আমি জাস্ট এখানে একটা রেখা অঙ্কন করলাম। ওকে, এই রেখার উপরস্থ দুইটা বিন্দু, আমি যদি এখানে দেখাই, মনে করো একটা হচ্ছে পি বিন্দু আর একটা হলো কিউ বিন্দু। এই পি বিন্দুটির স্থানাঙ্ক আমি ধরে নিলাম x2 y2, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1। ওকে, এই যে দুইটা বিন্দু, জাস্ট এই যে পি বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকি, মনে করো পি এন। কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর আর একটা লম্ব আঁকি, মনে করো কিউ আর। ঠিক আছে, পি বিন্দু থেকে কিউ আর এর উপর একটা লম্ব আঁকি, দেখো এটা মনে করো পি এল বা পি এম, পি এল দিলাম। ওকে, তাহলে আবার খেয়াল করো, পি এবং কিউ দুইটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মনে করো x1 y1। আমি পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব আঁকলাম পি এন, কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব আঁকলাম পি আর, এবং পি বিন্দু থেকে কিউ আর এর উপর একটা লম্ব আঁকলাম হচ্ছে এল। ওকে, এই কোণটা, এই যে আমাদের উৎপন্ন কোণটা, মনে করো এই কোণটা দেওয়া আছে থিটা, দেন অনুরূপ কোণ অনুযায়ী এই কোণটাও কি হয়ে যাবে বলো? থিটা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইটা হচ্ছে অরিজিন, মূল বিন্দু। কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, তার মানে ও আর, এই যে ও বিন্দু থেকে আর বিন্দু, এই যে দূরত্বটা এটা কত হবে? x1, আর এখান থেকে এই দূরত্বটা কত হবে? y1। অর্থাৎ চিত্র অনুযায়ী আমরা এটা বলতে পারি যে ও আর ইকুয়াল হচ্ছে x1, কিউ আর ইকুয়াল হচ্ছে y1। আবার দেখো ও এন, কারণ এটা তো আমাদের অরিজিন, মূল বিন্দু, ও এন যেহেতু এই বিন্দুটা x2 y2, দেন ও এন এটা হচ্ছে ভুজ x2, আর পি এন এটা হচ্ছে কি y2।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ও আর বের করি, দেখো ও আর আমাদের আছে, ও আর কত x1। যদি এন আর বের করতে চাই, দেখো এন আর এই যেটুকু, এটা কি ও আর মাইনাস ও এন, ও আর মাইনাস ও এন। দেখো ও আরটা কত আমরা এখানে দেখিয়েছি x1, আর ও এন হচ্ছে দেখো x2। আবার যদি আমি এল আর বের করতে চাই বা কিউ এল বের করতে চাই, কিউ বা এল কিউ, কিউ এল, এটা সমান কি হবে বলো, কিউ আর মাইনাস এল আর। তাহলে কিউ আর ওয়াই ওয়ান, এল আর, দেখো এই যে এল আর পিএন কিন্তু সমান, তাই না? এল আর পিএন সমান, এই যে এল আর পিএন হচ্ছে, এটা যদি এটা পিএন কি ছিল ওয়াই টু, তাহলে এল আরও হবে ওয়াই টু। এটা হচ্ছে পিএন, দেন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কিউ এল আমরা কিন্তু পেয়ে গেলাম, কিউ এল সমান কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আচ্ছা, এবারে আমরা জাস্ট এই ত্রিভুজটা চিন্তা করি। দেখো ত্রিভুজ ক্ষেত্র পি, যে পি কিউ এল, পি কিউ এল হতে আমরা যদি পি কিউ এল থেকে জাস্ট এভাবে লিখি যে ট্যান থিটা ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু কি লেখা যাবে, লম্ব বাই ভূমি, মানে কিউ এল বাই হলো কি পিএল, কিউএল বাই পিএল। পিএল কত? পিএল কিন্তু আমরা জানি পিএল আর এন সরি এনআর, এটা কিন্তু সমান, পিএল ইকুয়াল টু এনআর। এই যে এনআর, দেন কিউএল ইকুয়াল টু আমরা পেয়েছি কত, দেখো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই মানটা আমরা এখানে বসিয়ে দিই। এনআর কত পেয়েছি, দেখো এনআর এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটাকে ইচ্ছে করলে আমরা এভাবেও লিখতে পারি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু আমরা এটা পেলাম। তাহলে এটাই কি আমাদের ট্যান থিটাই মানে ঢাল, দেয়ারফর যে ঢাল বা এম ইকুয়াল ট্যান থিটা ইকুয়াল পেলাম হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবার একটু খেয়াল করো, পি কিউ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু, এই দুইটি বিন্দুর সংযোজক রেখার ঢাল আমরা কত পেলাম, দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, অথবা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তার মানে কি এখানে হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, ঠিক আছে? সুতরাং আমরা কি পাই, দেখো ওয়াই ওয়ান ওয়াই টু কি এক্স ওয়ান ওয়াই ওয়ান, কিউ বিন্দুর ভুজ হচ্ছে এক্স ওয়ান, কোটি হচ্ছে ওয়াই ওয়ান, পি বিন্দুর ভুজ হচ্ছে এক্স টু, কোটি হচ্ছে ওয়াই টু। তাহলে এই দুইটা বিন্দুর সংযোজক রেখার ঢাল আমরা কি পেলাম, দেখো কোটি দ্বয়ের অন্তর, অর্থাৎ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, কোটি যে দুইটা আছে তার অন্তর্ফল ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ ভুজ দ্বয়ের অন্তর্ফল। তাহলে দুইটি বিন্দু যদি দেয়া থাকে, তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে ওই বিন্দু দুইটার সংযোজক যে রেখা তার ঢাল আমরা খুব সহজেই বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেখবো আমরা। তোমাকে যদি বলা হয় যে 2 4, এই একটা বিন্দু 2 4, আর একটা বিন্দু হচ্ছে মনে করো 3 6, এই দুইটা বিন্দুর সংযোজক রেখার ঢাল কত? এই দুইটা বিন্দু যোগ করলে, হ্যাঁ সংযোজন করলে যে রেখা পাওয়া যাবে তার ঢাল কত? তাহলে এটা একটা মনে করো এক্স ওয়ান ওয়াই ওয়ান, একটা হচ্ছে এক্স টু ওয়াই টু, দুইটা বিন্দু। তাহলে এদের সংযোজক রেখার ঢালটা কি হবে আমরা যদি ওই সূত্রের মাধ্যমে দেখি,
কোটিদ্বয়ের অন্তর দেখো y2 মাইনাস y1, দেন দেখো 6 আর 4, এইটা কিন্তু কোটি, এটাও কিন্তু কোটি, তাই 6 মাইনাস 4 কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। এখানে ভুজ কোনটা 3, এখানে কত 2, জাস্ট এটা মাইনাস এটা, 3 মাইনাস 2, দেন আমরা এখানে কি পাচ্ছি, অতএব এদের সংযোজক রেখার ঢাল হবে কত 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে দুইটা বিন্দু যদি দেয়া থাকে তাদের সংযোজক রেখার ঢাল বের করা যায়, অথবা কোনো চিত্রে যদি উপস্থাপন করা থাকে, হ্যাঁ, কোনোভাবে যে কোনোভাবেই কোণ দিয়ে যদি দেয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে খুব সহজে সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করব। ওকে, আবারও বলছি, তাহলে ঢাল জিনিসটা আমরা কি শিখলাম? ঢাল কি? কোনো একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যান অনুপাতই হচ্ছে ওই সরলরেখার ঢাল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা আবার নূতন নিয়ম নিয়ে হাজির হব। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।